আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির এসি মেশিন 1 এর ক্লাস হচ্ছে। আমরা এখন 3 ফেজ ইন্ডাকশন মোটর চ্যাপ্টারের ভেতরে আছি। গতদিন বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় সলিউশন করা হয়েছে ম্যাথমেটিক্স সহ। আজকেও আমরা যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আসলে দেখব। অনেকেই তোমরা বলছো যে যেগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলি দেখানোর জন্য, আমি তাই করছি। এর ভিতরে আলাদা কোনো সাজেশন বা পরীক্ষার জন্য অন্য কোনো বিষয় দাগানোর দরকার নেই। যেগুলি পড়াচ্ছি সেগুলি পড়লেই হবে, কেমন? তো প্রথমেই আমি দেখছি যে আজকের ক্লাসে 3 ফেজ মোটরের রোটেশনের মূলনীতি। আগে বলা হয়েছে যে 3 ফেজ মোটরের দুইটা প্রধান অংশ থাকে, একটা হলো স্টেটর এবং আরেকটা রোটর। স্টেটর এবং রোটর। স্টেটরে উইন্ডিং থাকে এবং বাইরে থেকে সাপ্লাই দেওয়া থাকে। রোটরে উইন্ডিং থাকে, সেখানে বাইরে থেকে কোনো সাপ্লাই দেওয়া থাকে না। তো যেহেতু 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলা হচ্ছে, তো 3 ফেজ ইন্ডাকশন মোটরে যখন সাপ্লাই দেওয়া হয় স্টেটরে, তখন সেখানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হয়। রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স হাইয়ের সৃষ্টি হয়। সে কোথায়? এই যে এই জায়গাতে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হয়। রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স একটি নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে। যে গতিতে এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ঘুরে বা চলমান হয়, সেই গতির নাম হলো সিনক্রোনাস স্পিড। তাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। তাকে ns দ্বারা চিহ্নিত করা হয়। আগেই দেখানো হয়েছে ns ইকুয়াল টু 120 ফ্রিকোয়েন্সি ভাগ নম্বর অফ পোলস মোটরে। ns ইকুয়াল টু 120 f ভাগ p। এখন সেটা এখানে তৈরি হয় এই স্টেটরের মধ্যে। তো যখন ফ্লাক্স তৈরি হয় এবং সেই ফ্লাক্স 180 ns গতিবেগে অর্থাৎ সিনক্রোনাস স্পিডে ঘুরে, ঠিক এই যে ফ্লাক্স তৈরি হলো সেই ফ্লাক্স এখান দিয়ে রোটরের পার্শ্ববর্তী যে রোটর আছে এয়ার গ্যাপ অতিক্রম করে সেই রোটরের ভেতরে আসে এবং ওই যে রোটরের যে উইন্ডিং আছে, কয়েল আছে, ওই ফ্লাক্সগুলি তার দ্বারা কর্তিত হয়। কর্তিত হলে সেখানে একটা ফ্লাক্সের উৎপন্ন হয়। তাহলে আমরা কয় রকমের ফ্লাক্স পেলাম? একটা হলো এই এর ভেতরে একটা ফ্লাক্স পেলাম স্টেটর ফ্লাক্স, আর রোটরের ফ্লাক্স যেহেতু কর্তনের ফলে এখানে একটি ফ্লাক্সের উৎপন্ন হলো কারেন্ট প্রবাহের ফলে, সেটা হলো রোটর ফ্লাক্স। তাহলে কয়টা ফ্লাক্স হলো? দুইটা ফ্লাক্স হলো। তো দুইটা ফ্লাক্স আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্লাক্সের প্রভাবে আর একটা ফ্লাক্স তৈরি হয়। মূল ফ্লাক্স তৈরি হয় হলো স্টেটরে, আর স্টেটরের ফ্লাক্সের প্রভাবে রোটরে ফ্লাক্স উৎপন্ন হয়, যেখানে আমি ফায়ার বলি। তা আমরা তো লেন্জের সূত্র জানি যে কারোর প্রভাবে যদি কোনো কোয়ান্টিটি তৈরি হয়, ফ্লাক্স অথবা কারেন্ট, তাহলে সে প্রধান যে ফ্লাক্স মানে যার দ্বারা উৎপন্ন হলো তার বিরোধিতা করে, তা অর্থাৎ তার অপোজিটে কাজ করে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা কি দেখছি যে ফাই এস এবং ফাই আর এর ডিরেকশনটা উল্টো হবে। মানে একটা যদি এই দিকে ধাক্কা দেয় আর একটা এই দিকে ধাক্কা দেয়। বিষয়টা হলো এই যে এই যে ধাক্কা দিলে একটা যদি হুইল থাকে, এটা যদি কোনো বল বিয়ারিং এর উপরে প্লেস করা থাকে, তাহলে যদি ধাক্কাটা একটা
আরেকটা এই জায়গাতে অবস্থিত কোনো জিনিস যদি এই এদিকে ধাক্কা পায়, সে এদিকে ধাক্কা দেয়, তাহলে ধাক্কার পরিমাণটা মূলত রোটেশনটা উল্টা দিকে ঘুরে যায়। তোমরা যদি একটা গাড়ির চাকার উপর বসে একটা পার্শ্ববর্তী ওয়ালে ধাক্কা দাও, তাহলে দেখবে যে তুমি যেদিকে ধাক্কা দিলে তার উল্টা দিকে ঘুরতে শুরু করেছো। কারণ কি? কারণ এই যে অপোজিট যে ধাক্কাটা আসলো, সেই ধাক্কার কারণে এর মধ্যে একটা ঘূর্ণনের প্রবণতা তৈরি হলো। ঘূর্ণনের প্রবণতা তৈরি হলো। এই ঘূর্ণনের প্রবণতাকে আমরা বলি টর্ক। কি বলি? টর্ক বলি। টর্ক, টি বলি, টর্ক, TORQUE। তাহলে ঘূর্ণনের যে প্রবণতা তাকে বলা হচ্ছে টর্ক। কোনো কিছুর ভিতরে যখন টর্ক উৎপন্ন হয় এবং এই টর্ক যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে তখন সে যথার্থ মানের যদি হয়, তখন সেটা ঘুরতে থাকে। তাহলে সেই টর্ক উৎপন্ন হলো কিসের ভিতরে? রোটরের ভিতরে। এই যে রোটরে টর্ক উৎপন্ন হলো, এবং এই টর্কের প্রভাবে তখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটরটা ঘুরতে শুরু করবে। এই টর্ক যত বেশি হবে তত দ্রুত সে ঘুরতে থাকবে। এইভাবেই একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ঘুরে, এবং এটাই হলো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ঘূর্ণনের মূলনীতি, অর্থাৎ প্রিন্সিপল অফ রোটেশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো আমরা আমাদের মোটরের প্রাথমিকভাবে পড়তে গেলে কিভাবে ঘুরে সে বিষয়টা আমরা দেখতে পাই। যে এখানে আমাদের যে মোটর আছে, তার স্টেটরের সাথে রোটরের কিন্তু সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নাই। এই ইলেকট্রোম্যাগনেটিক কানেকশনের ফলে বা ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে, ফ্লাক্সের মাধ্যমে আসলে সেকেন্ডারি বলছি রোটর, এই রোটরের সাথে সংশ্লিষ্ট হয়ে সেখানে ফ্লাক্স উৎপন্ন করে। আমার একটা ছোট্ট প্রশ্ন এবং উত্তরও আমি দিয়ে দেব। সেটা হলো যে এ ধরনের আর কোথায় আছে যেখানে ইলেকট্রিক্যালি সংযোগ ব্যতি রেখেই ফ্লাক্স এক সার্কিট থেকে আর এক সার্কিটের সাথে সংশ্লিষ্ট হয়? ট্রান্সফরমার মনে আছে তো? ট্রান্সফরমারের সব অংশটা কি ছিল? স্থির ছিল, অর্থাৎ প্রাইমারি উইন্ডিংও স্থির, সেকেন্ডারি উইন্ডিংও স্থির। কিন্তু এক্ষেত্রেও ট্রান্সফরমারের মতো কাজ করছে স্টেটর এবং রোটর, কিন্তু এখানে ট্রান্সফরমারের থেকে একটু পার্থক্যটা এই, রোটরে যখন টর্ক উৎপন্ন হয় তখন রোটর ঘুরতে থাকে, তো ট্রান্সফরমারের কোনো অংশ ঘুরে না। কিন্তু রোটরের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটর ঘুরে, ওখানেও ট্রান্সফরমার অ্যাকশনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হয় বা ফ্লাক্স সেকেন্ডারি উৎপন্ন হয়, এখানে রোটরে ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে ওখানে ট্রান্সফরমারিং অ্যাকশন আছে, এখানেও ট্রান্সফরমারিং অ্যাকশন আছে। তাহলে এখানে ঘূর্ণায়মান, ওখানে স্থির। এই যে ঘূর্ণায়মান, সেই কারণের জন্য আমরা বলি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর একটা ঘূর্ণায়মান ট্রান্সফরমার। কি বলি? থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে ঘূর্ণায়মান ট্রান্সফরমার বলা হয়, কারণ ওর রোটর ঘোরে এবং সরাসরি সংযোগ ব্যতি রেখেই ওতে টর্ক উৎপন্ন হয় এবং ঘুরতে থাকে। তো এটা কিন্তু আবার একটা কোশ্চেন যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে কেন ঘূর্ণায়মান ট্রান্সফরমার বলা হয়, এটা তার উত্তর। আমরা আবার পরের বিষয়ে চলে যাই। এই যে টর্ক উৎপন্ন হলো, এই টর্ক মোটরের ক্ষেত্রে কত রকম এবং সেগুলির সংজ্ঞা কি, সেটা একটু আলোচনা করতে চাই। তো টর্কের সংজ্ঞায় আমরা বললাম, টর্কের যে সংজ্ঞা সেটা বললাম যে কোন বস্তুর উপরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বলের প্রভাবে ওই বস্তুতে যদি ঘূর্ণনের প্রবণতা তৈরি হয় অথবা ওই বস্তুকে ঘুরায়, তাহলে যে জিনিসের ওই বস্তুর ঘূর্ণনের প্রবণতা তৈরি হয় বা ঘোরায় তাকে বলা হয় টর্ক। তো টর্ক কয় রকমের? আমরা মোটামুটি টর্ক এখানে
সেটা হলো স্টার্টিং টর্ক। 1 নম্বর হলো স্টার্টিং টর্ক, 2 নম্বর রানিং টর্ক, রানিং টর্ক, 3 নম্বর হলো সর্বোচ্চ টর্ক, সর্বোচ্চ টর্ক। এই 3 রকমের টর্ক। প্রথমে স্টার্টিং টর্ক আসে। যখন 3 ফেজ ইন্ডাকশন মোটর স্থির অবস্থায় থাকে, বন্ধ অবস্থায় থাকে, তখন যদি সাপ্লাই দেওয়া হয় তো সেই ক্ষেত্রে রোটরটা স্থির আছে, রোটরের নিজস্ব একটা ওজন আছে, রোটরের নিজস্ব একটা ওজন আছে। তাহলে তাকে ঘোরাতে হলে একটা প্রাথমিক অবস্থার একটা টর্ক দরকার, স্টার্টিং অবস্থা। সেই টর্ককে বলা হয় স্টার্টিং টর্ক। অর্থাৎ স্টার্টিং এর অবস্থায় যে টর্ক উৎপন্ন হয় এবং সেটা রোটরের উপর কাজ করে তাকে বলা হয় স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ককে সংক্ষেপে টিএস দিয়ে প্রকাশ করতে পারো অথবা টিএসটি দিয়ে প্রকাশ করতে পারো। এবার একটা রানিং টর্ক। একটা মোটর যখন চালু হয় এবং সে যখন ঘুরতে থাকে তখনও তার উপরে টর্ক কাজ করে, না হলে তো সে ঘুরতে থাকতো না। এবং এই টর্কটা আসলে স্টার্টিং টর্ক থেকে অনেক কম হয়, কারণ ঘূর্ণায়মানের অবস্থায় যতটুকু দরকার ততটুকু দিয়ে ঘুরবে। এই যে রানিং অবস্থার যে টর্ক, এই টর্ককে বলা হয় রানিং টর্ক। তো এটা ছিল রানিং টর্ক। তুমি রানিং টর্ককে টি আর দিয়ে প্রকাশ করতে পারো। এবার হলো সর্বোচ্চ টর্ক বা ম্যাক্সিমাম টর্ক। সর্বোচ্চ টর্ক বা ম্যাক্সিমাম টর্ক আমি আগেই গতকালকে গত দিনের ক্লাসে দেখাইছি যে 2টা অংশ থাকে, একটা হলো রোটর রেজিস্ট্যান্স আর একটা হলো ব্লক রোটর রিঅ্যাক্ট্যান্স। 2টা অংশ থাকে, একটা হলো রোটর রিঅ্যাক্ট্যান্স আর একটা হলো ব্লকড রোটর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ স্থির অবস্থায় যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তো যদি দেখা যায় যে কোনো কন্ডিশনে, অর্থাৎ যে টর্কের কারণে এই 2টা কম্পোনেন্ট সমান সমান হয়, অর্থাৎ রোটরের যে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান যদি সমান সমান হয়, এটাও 5 ওহম ওটাও 5 ওহম, এটাও 7 ওহম ওটাও 7 ওহম, অথবা এটা 10 ওহম ওটাও 10 ওহম, এমন যদি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান আর এই ব্লকড অবস্থায় আর কি স্ট্যান্ড স্টিল অবস্থায়, স্থির অবস্থায় যে রিঅ্যাক্ট্যান্স, ওই রিঅ্যাক্ট্যান্স যদি রেজিস্ট্যান্সের সমান হয়, স্টেটর যে কয়েল তার রেজিস্ট্যান্সের যদি সমান হয়, তাহলে এই টর্ককে বলা হবে ম্যাক্সিমাম টর্ক অথবা সর্বোচ্চ টর্ক। তো আমি শুধুমাত্র সংজ্ঞাগুলি বলতে চেয়েছিলাম, এই সংজ্ঞা শেষ হলো। এরপরে অবস্থায় আমি চলে যেতে চাচ্ছি। এই সংজ্ঞাগুলির ভেতরে মাঝে মাঝেই আমরা প্রশ্নের সম্মুখীন হই বোর্ড কোশ্চেনে, সেটা আমরা একটু দেখে নেব এবং একটু বুঝে যদি মুখস্থ রাখা যায় তাহলে খুব সহজেই বোঝা যাবে। আর যেগুলি একটু জটিল আছে সেগুলি আমি স্কিপ করে যাচ্ছি, সেগুলি আমি বলতে চাচ্ছি না, ওগুলো জানা দরকার, কিন্তু বর্তমান অবস্থায় আমাদেরকে এটা আয়ত্ত করার সময় খুব কম পাচ্ছি, সেই কারণের জন্য ওইগুলো কিন্তু বাদ দিয়ে যাচ্ছে। আমি যেগুলো পড়াচ্ছি ওইগুলি খুব জোরে সোরে মনোযোগ দিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সুফল পাবে। সময় পেলে আমি আরো বিস্তারিত আবার পড়াবো। 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি। তাহলে কি হলো? স্টার্টিং সিস্টেম, স্টার্টিং অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। Starting of a 3 phase
একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে কিভাবে চালু করা যায় বা কিভাবে চালু করা যায় সেটা হলো প্রথম কথা। সেটা যখন আমরা মোটর স্থির থাকে, তখন সে মোটরের কি থাকে, রোটরটা স্থির থাকে। তো রোটর যেহেতু ওটা লোহার তৈরি, ফলে ও ভারী অনেক বেশি, এবং তাকে যদি আমি চালু করতে চাই তাহলে এখানে স্টার্টিং কারেন্ট বেশি লাগবে, এবং মোটর যত বড় হবে রোটরও তত বড় হবে এবং তার ভারীও বেশি হবে। আর যদি ভারী বেশি হয় তাহলে কি হবে, ভারী বেশি হলে তাকে ওই মুভ করানো, রোটেশন দেওয়া বা বেশি টর্কে কিন্তু তাকে চালাতে হবে, না হলে ঘুরবে না, ঘোরা শুরু করবে না, স্টার্ট নেবে না। তাহলে কি করে, বেশি পরিমাণ টর্ক লাগবে। বেশি পরিমাণ টর্ক কিসে তৈরি হয়, বেশি পরিমাণ কারেন্টের জন্য। যত বেশি কারেন্ট দিবা তত বেশি পরিমাণ টর্ক উৎপন্ন হয়। যদি ছোট হয় তাহলে সেখানে তোমার টর্ক কম লাগবে স্টার্ট করতে এবং অল্প কারেন্টেই সেই স্টার্ট নেবে। তাহলে এই যে অবস্থা, তাহলে মোটর দেখলাম যে মোটর যদি স্টার্ট করতে হয় তাহলে স্থির অবস্থা থেকে স্টার্ট করতে হবে। তাই স্টার্ট করতে গেলে যখন মোটর অনেক ভারী হয়, বড় হয়, তখন তুমি দেখবে যদি মোটর বেশি ভারী হয় তাহলে কি হবে, রোটর ভারী হবে। তো রোটর ভারী হলে তাকে বেশি কারেন্ট দিয়ে স্টার্ট করতে হবে। তো একটা রোটরের ভিতরে, একটা স্টেটরের ভিতরে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করানো হয় তাহলে তা স্টেটরের যে কয়েল আছে এই কয়েলগুলি পুড়ে যেতে পারে। কারণ স্টার্টিং অবস্থায় তাকে স্টার্ট করতে হলে 5 থেকে 7 গুণ কারেন্ট যাবে রেটেড কারেন্টের। মনে করো একটা তারের, একটা কয়েলের রেটেড কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার, কিন্তু আমাকে 7 অ্যাম্পিয়ার দিতে হবে। যদি রেটেড কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয়, 70 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে স্টার্টিংয়ের সময়। তো এই ধরনের কারেন্ট কোনো অবস্থাতেই ওই স্টেটর কয়েল সহ্য করতে পারবে না। উইন্ডিং কি করবে, তখন অতিরিক্ত কারেন্ট দিয়ে পুড়ে যাবে। তো অতিরিক্ত কারেন্ট দিয়ে যদি পুড়ে যায় তাহলে তো আমার মোটর নষ্ট হয়ে গেল, আবার তা রিউইন্ডিং করা সেই অনেক খরচের ব্যাপার, বা আমি যে কাজ করতে চাচ্ছিলাম সেই কাজটা হবে না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করা যে মোটর স্টার্ট নেবে কিন্তু পুড়বে না, না পুড়েই স্টার্ট করতে হবে। তো না পুড়ে স্টার্ট করতে হলে কি করতে হবে, আমরা এক ধরনের রেজিস্ট্যান্স এই ইন্ডাকশন মোটরের সাথে সিরিজে যুক্ত করব। যদি বাইরে থেকে কোনো রেজিস্ট্যান্স অ্যাড করে স্টার্ট করা হয় তাহলে ওই রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ভোল্টেজ ড্রপ যদি হয় তাহলে কিন্তু কয়েলে অত বেশি পরিমাণ কারেন্ট আর প্রবাহিত হবে না। যখন সে চালু হয়ে যাবে, অর্থাৎ রোটর যখন ঘূর্ণায়মান হতে শুরু করবে, তখন কিন্তু সে আর অত কারেন্ট নেবে না, তখন কম কারেন্ট নেবে, তখন আমরা সরাসরি সাপ্লাই দেব। তাহলে ওই যে রেজিস্ট্যান্স সদৃশ যে জিনিসটা স্টেটর কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করব, সেটাকে আমরা বলি স্টার্টার। কি বলি? স্টার্টার। যেহেতু ওইটা দিয়ে স্টার্ট করা হয় সেজন্য স্টার্টার বলি। তাহলে একটা ইন্ডাকশন মোটর চালু করতে আমাকে স্টার্টার ব্যবহার করতে হয়, এবং আমরা স্টার্টারটা ব্যবহার করব সব ধরনের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। কিন্তু ইন্ডাকশন মোটরের যে রোটর, এই রোটরকে আমরা জানি যে 2 রকম, 3 রকম ভাগে ভাগ করছিলাম, কিন্তু মূলত তো 2 রকম। এক হলো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে ফেজ উন্ড ইন্ডাকশন মোটর। তো ফেজ উন্ড ইন্ডাকশন মোটর ওর আমার স্টার্টার লাগবে। আবার হলো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর চালু করতেও কিন্তু স্টার্টার লাগবে। তাহলে প্রথম যে কথাটি আমি বললাম, এর কতগুলো দেখো প্রশ্ন আছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার জন্য স্টার্টারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। 1 নম্বর বললো যে 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করতে কেন স্টার্টার প্রয়োজন। 3 ফেজ ইন্ডাকশন মোটর
স্টার্টার ছাড়া চালু করা যায় না কেন? এই ধরনের 6-7 রকমের কোশ্চেন ঘুরে ফিরে আসে, উত্তর কিন্তু একটাই। এখন যেটা বলা হলো সেটাই উত্তর, এবং খুবই তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার পরীক্ষার কথা বলছি, কারণ পরীক্ষা আমাদের খুব নিকটবর্তী। এই জিনিসগুলো আমরা যদি না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষাতে আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো না। তাই ইন্ডাকশন মোটর স্টার্ট করার জন্য যে সমস্ত স্টার্টার ব্যবহার করা হয় এগুলি কয়েক রকমের হয়। তো কয়েক রকমের হয়, অন্তত 5 রকমের হয়। 5 রকমের নাম আমি লিখে দিচ্ছি। তার 1 নম্বর ধরো ডাইরেক্ট অন লাইন স্টার্টার। ডাইরেক্ট অন লাইন স্টার্টার, আমরা এই অংশটুকুকে শর্ট করি, শর্ট করে কি লিখি? ডাইরেক্টের ডি, অন এর ও, আর এল এর এল, এই লাইনের এল, ডল স্টার্টার। টেকনিক্যাল ক্ষেত্রে কিন্তু এই নামটা সবসময় বলবে যে ডল স্টার্টার বলতে কি বুঝো। ডল স্টার্টার তোমাকে কিন্তু সাথে সাথে অ্যাব্রিভিয়েশন করে নিতে হবে, ডাইরেক্ট অন লাইন স্টার্টার, অর্থাৎ সরাসরি সংক্ষিপ্ত। আমি এখন কোনো ব্যাখ্যা চাচ্ছি না, শুধু নাম। প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট বা রিঅ্যাক্টর স্টার্টার। প্রাইমারি রেজিস্টর, তাহলে 2 নম্বর হলো প্রাইমারি রেজিস্টর और যেখানে আছে রিওস্ট্যাট और रिएक्टर स्टार्टर। स्टार्टर 3 নম্বরে আমরা একটা নাম দিতে পারি অটো স্টার্টার। অটো ট্রান্সফরমার স্টার্টার। অটো ট্রান্সফরমার স্টার্টার 4 নম্বরে जैसे स्टार डेल्टा स्टार्टर। स्टार डेल्टा स्टार्टर 5 নম্বরে আমি লিখলাম রোটো রেজিস্ট্যান্স স্টার্টার। রোটো রেজিস্ট্যান্স স্টার্টার। এগুলো আমরা স্টার্টারের শ্রেণীবিন্যাসে দেখতে পারি। সব ধরনের মোটর মিলে 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটা ফেজ ওয়ান রোটরও হতে পারে, তোমার স্কুইরেল কেজ রোটরও হতে পারে। এর ভেতর থেকে এই 5টার ব্যাখ্যাই আমি পড়তে পারি, কিন্তু 5টার ব্যাখ্যা আমি পড়তে চাচ্ছি না। আমার মোটর যখন কম হর্স পাওয়ারের হবে, কম ক্যাপাসিটি সম্পন্ন, অর্থাৎ 5 হর্স পাওয়ারের জন্য যদি হয়, তখন আমার খুব বেশি দরকার নেই ডাইরেক্ট অন লাইন স্টার্টার, অর্থাৎ ওটা ছোট একটা স্টার্টার দিয়ে চালু করা যায়। তো প্রাইমারি রিওস্ট্যাট স্টার্টার যেটা, সেটা এই ক্ষেত্রে আমরা এই স্টার্টার সব ব্যবহার করি 7.5 হর্স পাওয়ার থেকে। তো ধরো তোমার অটো ট্রান্সফরমার স্টার্টার একটা আছে, আর স্টার ডেল্টা স্টার্টার আরো বেশি হর্স পাওয়ারের জন্য। এই দুইটা মূলত স্কুইরেল কেজের জন্য ব্যবহার করা হয়, স্কুইরেল কেজ রোটরের জন্য। এটা স্লিপ রিং মোটরের জন্য ব্যবহার করা হয়। তো স্লিপ রিং মোটরেরটা না আমরা ওই দুইটা বেশি করে পড়ব। কোনটা কোনটা? অটো ট্রান্সফরমার স্টার্টার আর একটা হলো স্টার ডেল্টা স্টার্টার। তো প্রথমেই যে কোনো একটা বেছে নিই। আমরা এখন যে স্টার্টারগুলি ব্যবহার করব, এর যে কার্য প্রণালী যেটা শিখব সেটা হলো স্কুইরেল কেজ
ইন্ডাকশন মোটর চালু করার জন্য। তো প্রথমে আছে অটো স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার, অটো স্টার্টার না অটো ট্রান্সফরমার স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার। কোন ধরনের মোটর আমরা চালু করার জন্য অটো ট্রান্সফরমার স্টার্টার ব্যবহার করব? স্কুইরেল কেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করার জন্য তো চিত্র আমাদের লাগবে, চিত্রটা এঁকে ফেলি। তো কত ফেজের মোটর? 3 ফেজের মোটর। 3 ফেজের মোটরে তো আমরা 3 ফেজ সাপ্লাই দিই, 1 ফেজ, 2 ফেজ, 3 ফেজ, 3টা ফেজ আমরা ওভারহেড লাইন আগে এঁকে রাখলাম। একে এইবার যে আমি সংযোগ দেব সেই বিষয়গুলো দেখি। প্রথম হলো যে আমার মোটরগুলো এসে এক জায়গায় তো মানে সংযুক্ত হবে। আচ্ছা, কারণ আঁকার জন্য আমার প্রচুর স্পেস লাগবে, তো সেগুলো আগে এখানে। এটা একটা কন্টাক্ট, একটা কন্টাক্ট। মোট 3 ফেজে কয়টা তার থাকে? 3টা তার থাকে। তো 3টা তারে আমি যদি অল্টারনেটলি ব্যবহার করি 2 রকমের, 2 ভাবে, তাহলে কয়টা কন্টাক্ট হবে? 3 দুগুণে 6টা, 1 2 3 4 5, এই আরেকটা আঁকলাম, সেটা হলো 6টা কন্টাক্ট আমি ব্যবহার করব। 6টা কন্টাক্ট আগে লিখে নিলাম। এই 6টা কন্টাক্ট ধরো কয়েল আকারে আমি লিখব। 2 নম্বর দেখলে এটা একটা, এটা একটা, এটা একটা। এখান থেকে আচ্ছা কয়েল আঁকা, এখান থেকে আঁকার পদ্ধতিটাও আমরা সাথে সাথে শিখে ফেলবো, যাতে পরে আর বেশি আমাদের ঝামেলায় না পড়তে হয়। এঁকেছি, তাই তো? এবার কি করব? এবার দেখো আমি এই 3টা কয়েলকে যুক্ত করে দিলাম, ঠিক আছে? এখন এটা রেজিস্ট্যান্স, কি রেজিস্ট্যান্স মানে তারের কয়েল লাগিয়েছে, মানে ওটার ভিতর রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সকে আমি স্টার্টার বলছিলাম যে সিরিজে রেজিস্ট্যান্স লাগানো, তাহলে এই রেজিস্ট্যান্সকে আমি কম বেশি করব। কম বেশি করতে গেলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাইন আমরা কিভাবে দিয়েছি মনে আছে? এরকম দেখেন একটা অ্যারো দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা স্লাইডিং উপর নিচ করাবো। এখানে দেখো, এখানে ওই রকম স্লাইডিং দিয়ে দিই, এটাও কিন্তু উপর নিচ করাবো। এটা স্লাইডিং দিয়ে দিই, এটাও কিন্তু উপর নিচ করা যাবে। এই উপর নিচটা একসাথে করবো, মানে প্রত্যেকটা কয়েলই সমান সমান ভাবে আপ ডাউন করাবো। 50%, 60%, 70%, 75%, 80%, এই ধরনের আমরা কারেন্ট কন্ট্রোল করতে পারবো। যেমন 50% দিলাম, 60% দিলাম, 75% দিলাম, 80% দিলাম, এই ধরনের আমরা কম বেশি করতে পারবো। অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি দিব, কারেন্ট তত কম প্রবাহিত হবে। তাহলে এটার সাথে আমি যে সুইচটা ব্যবহার করব, সুইচটা একটা ব্যবহার করব। সুইচ না ব্যবহার করলে তো তুমি এটা কম বেশি করতে পারবে না, সুইচ যদি না ব্যবহার করো। এটা হাতল, একটু মোটা করে আর চিকন করে, নাহলে আমার জায়গা হবে না বোর্ডে, তখন একটু সমস্যা। এটা মনে করো হাতল, ঘোরাবো। তো এখানে কন্টাক্ট কয়টা আছে? 1 2 3 4 5 6। এখানেও এরকম 6টা কন্টাক্ট করি। একটা দেখো এই সোজা সোজা দিবে, 2টা, 3টা, 4টা, 5টা, এই 6টা। 6টা কন্টাক্ট দেব। আচ্ছা, এখন উপরে তো 6টা দিয়েছি, নিচেও আবার 6টা দেব।
ছয়টা সব সমান সমান জায়গায় জায়গায় দিবে। এই একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বেশ, আঁকা হয়ে গেল ছয়টা। ছয়টা এবার এদেরকে জোড়া জোড়া করে জোড়া লাগাই দিব। লাগিয়ে দিলাম। তাহলে নিচের দিকেরটা আমার আঁকা হয়ে গেল। এখন যেটা দিয়ে এর সাথে ঠেকে গেলে আবার একটা প্রবলেম আমার জন্য। এগুলো হচ্ছে ব্লেড অথবা কন্টাক্ট। আমি ওই দিক দিয়ে এর সাথে লাগাই দিতে পারবো, আবার এর সাথে এই যে নিচের দিকে লাগাই দিতে পারবো। তো এটা আমার ভিতরের এই স্টার্টারের অ্যারেঞ্জমেন্ট হলো। তো স্টার্টারের অ্যারেঞ্জমেন্ট হলে তো আমার শুধু হয়ে গেল। তো সাপ্লাই লাগবে না? সাপ্লাই লাগবে। সাপ্লাই আমার 3 ফেজ সাপ্লাই এখানে আছে। 3 ফেজ সাপ্লাই আছে। তো 3 ফেজ সাপ্লাই কোথায় কোথায় দেব? 3 ফেজ সাপ্লাইটা কোথায় কোথায় দেব? তো এই যে এখানে একটা জায়গা আছে না, এখানে দেব। আরেকটা বাদ দাও, এখানে দেব। আরেকটা বাদ দাও, এখানে দেব। 3 জায়গায় 3 ফেজ সাপ্লাই দিয়ে দেব। তো 3 ফেজ সাপ্লাই ওই উপরেরটা আনো, এখানে দিয়ে দিল। তারপরে আরেকটা নিয়ে আসো, এখানে দিয়ে দিল। তারপর আরেকটা আছে, সেটা নিয়ে আসো, নিয়ে এসে এখানে দিয়ে দিল। তারপর 3 ফেজ সাপ্লাই পেলো। তাহলে এখন আমার এটা হলো কিন্তু এটা কিসের? এটা আমার স্টেটরের সাপ্লাই। উপরেরটা স্টেটরের সাপ্লাই। রোটর লাগবে না? রোটর লাগবে। রোটর আমি এই জায়গায় গোল করে একটা রোটর রাখবো। হ্যাঁ, একটা গোল করে রোটর রাখলাম। তো রোটরের অবশ্যই এরকম কন্ডাক্টর আছে। ওকে, কন্ডাক্টর আছে, তাই তো? সেটা আমি সিম্বলিক্যালি স্টেটর রোটরটা নিচের দিকে যদি আঁকি, স্টেটরেরও তো আরেক 3টা কয়েল থাকবে। স্টেটরের 3টা কয়েল থাকবে। স্টেটরের 3টা কয়েল, মনে করো এই একটা কয়েল, খুবই সমস্যা। এই আরেকটা কয়েল, এই আরেকটা কয়েল। কারণ একদম স্টেটরের মধ্যে তো রোটর থাকে, স্টেটর কয়েলের মধ্যেই রোটর থাকে। এখন স্টেটরের যে কয়েল, এর তো 3 মাথা আগে এক জায়গায় করে দিল। ওই যে এটা রোটর আর এটা হলো স্টেটর, এক জায়গায় করে দিল। তাহলে এক জায়গায় করে দিলে অন্য মাথাগুলি কোথায় যাবে? অন্য মাথাগুলি কোথায় যাবে? অন্য মাথাগুলি কোথায় যাবে? অন্য মাথাগুলি ওই যে কন্টাক্ট আমি আগে টেনে রাখছি না লাইন থেকে, সেই সব জায়গায় দিয়ে দেবো। দেখো এটা একটা মাথা, এটা একটা যেখানে সংযোগ, যেখানে এই যে যেখানে এখানে সংযোগ দিয়েছে না, তা বাদে অন্য জায়গায় যাবে। ওই আরেক কন্টাক্ট আছে সেখানে সাথে যাবে, অর্থাৎ এখানে যাবে। তাহলে এটা কোথায় যাবে? তাহলে এটা এখানে যাবে। এটা যেটা ফাঁকা ফাঁকা আছে সেটা সংযোগ দেওয়া শেষ। এই অংশ, এই দিকেরটাকে বলা হয় স্টার অংশ। স্টার করে দেওয়া হয়েছে না, এদিকেটা হলো স্টার অংশ, এই অংশটা হলো ডেল্টা। সরি, এটা তো আমি অটো ট্রান্সফরমার করছি, এই স্টার ডেল্টা চিহ্নিত না করলেও হবে।
তাহলে এবার আসো অটো ট্রান্সফরমার বলতে আমরা কি বুঝি, যে একটা ট্রান্সফরমারের যে উইন্ডিং আছে ওই উইন্ডিং আমরা কম বেশি করে তার আউটপুটকে কম বেশি করতে পারি। টোটাল কয়েলও আমি দিতে পারি, আবার তার কিছু অংশ 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 দিতে পারি। ওই যে 50%, 70%, 60%, 75%, 80% এরকম কয়েলগুলোকে দিয়ে দিয়ে কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে এই যে দেখো এখানে সংযোগ দিয়ে দেব। কোথায়? এখানে আসলে সংযোগটা আচ্ছা দিলে দিলে কি হবে, এখানে যদি সংযোগ দেই তাহলে কি হবে, কি হবে আমরা একটু দেখি। সে দেখো এই সাপ্লাই আছে যে কোনো একটা দিকে, তাই না? যে কোনো একটা দিকে সাপ্লাই আসছে, এটাও লাগবে, প্রত্যেকটা লাগবে, প্রত্যেকটা লাগবে। একটা ফেজ দেখি, এই ফেজটা দেখি এখানে, তাহলে এ সংযোগ পেল কোথায়? এই জায়গাতে। এই জায়গাতে এসে দেখো যদি এই স্লাইডিং পয়েন্টটা এখানে থাকে তাহলে এই দিক দিয়ে কারেন্ট আসবে এসে স্টেটরে চলে যাচ্ছে। তাহলে এ যখন এতটুকু রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে সে যা বাধা পায়, যদি আমি এই রেজিস্ট্যান্সের পরিমাণ আরো বাড়াতে চাই তাহলে আমি এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে সর্বোচ্চ রেজিস্ট্যান্স আসলো। যদি তা না করে আমি 80% এ দিতে চাই তাহলে এটা কমাই 80% এ নিয়ে আসবো। যদি আমি এটা 50% এ আনতে চাই তাহলে এখানে নিয়ে এসে 50% এ দিব। তাহলে আমি এটা যদি কম বেশি করি তাহলে রেজিস্ট্যান্সও কন্ট্রোল করা যাবে, কম বেশি করা যাবে, তাই তো? তো মনে করো আমি দিলাম, দিয়ে রেজিস্ট্যান্সকে আগে বেশি পরিমাণ দিব রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট কম আসবে, কম এসে আস্তে আস্তে মোটরটা চালু হবে। তো মোটর যখন চালু হলো এবার কি করব, স্পিড বাড়াতে হবে। তারপরে আমি 50% থেকে 60% কারেন্ট উত্তীর্ণ করলাম, হ্যাঁ। তারপরে আমি 60 থেকে 75% এ গেলাম। তারপরে কি করলাম, 80% কারেন্ট যাতে প্রবাহিত হয়, রেজিস্ট্যান্সের ভেরিয়েশনটা সেইভাবে করলাম। তো শুরুতে কিন্তু আমার রেজিস্ট্যান্স বেশি রাখতে হবে। কোথায়? মনে করো এই পর্যন্ত রাখলাম। তারপরে রেজিস্ট্যান্স বেশি থাকা মানে কি? কারেন্ট কম আসা। কারেন্ট কম দিয়ে আমি এই স্টেটরে সাপ্লাই দিলাম, তাতে রোটরে স্পিড পাবো কম, রোটরে স্পিড পাবো অর্থাৎ স্টার্টিং টর্ক তৈরি হয়ে গেল। সেটা থেকে এইবার কারেন্ট আমাকে বাড়াতে হবে, তাহলে একটু বাড়িয়ে দিলাম, মানে রেজিস্ট্যান্স মাইনাস করলাম। তারপরে কিছুক্ষণ বাদে অল্প সময়ের মধ্যে এই কাজগুলি করতে হবে, আর একটু কমাই দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, আরো খানিকটা কমাই দিলাম। এইভাবে যদি আমি কমাতে থাকি তাহলে দেখা যাবে যে রোটরের স্পিড নিয়ার অ্যাবাউট 80% স্পিড হয়ে যাবে। কত পার্সেন্ট হবে? শতকরা 80%। অর্থাৎ যদি 2000 আরপিএম এর মোটর হয় তাহলে দেখা গেল 1600 আরপিএম এ উঠে পড়ছে, কিন্তু আমি আউটপুট নেব 2000 আরপিএম এ, আমি চালাবো 2000 আরপিএম, এখনো 2000 আরপিএম এ উঠিনি। কারণ কি? কারণ স্টার্টারে যে রেজিস্ট্যান্স সেটা জিরো করার তো উপায় নাই, তাই না? জিরো করার উপায় নাই, ওটা কিছু পরিমাণ রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে সবসময় থাকবে। এখন আমার কি করতে হবে, এখন আমার টোটাল রেজিস্ট্যান্সটা বাদ দিব, দিয়ে চালাবো। তখন এই যে হাতল আছে না, হাতল ঘুরিয়ে দিব, দিয়ে এইদিকে সংযোগ দিব, সংযোগ দেব বাদ, ওই দিকের গুলো বাদ হয়ে গেল। তাহলে তোমার স্টার্টার বাদ হয়ে গেল। বাদ হয়ে গেলে এখন দেখো রেজিস্ট্যান্স বিহীন অবস্থায় সাপ্লাই পেয়ে যাবে, রেজিস্ট্যান্স বিহীন অবস্থায় সাপ্লাই পেয়ে যাবে। তখন মোটর ফুল স্পিডে চলবে, অর্থাৎ 100% স্পিডে তখন উন্নীত হয়ে যাবে এবং এইভাবে চলতে থাকবে। এই যে পদ্ধতি, যেহেতু রেজিস্ট্যান্স ভেরি করে করে অটো ট্রান্সফরমারের যে ফাংশন, সেই ফাংশন অ্যাপ্লাই করে আমরা এই স্টার্টার তৈরি করেছি, সেজন্য এই স্টার্টারের নাম হলো কি? অটো ট্রান্সফরমার স্টার্টার। তাহলে কি এর পরিচালনার বোঝা গেছে? অপারেশনটা বোঝা গেছে? আর একটু
চিত্রগুলো আঁকতে হবে, চিত্রগুলো আঁকতে হবে। চিত্র আঁকা হয়ে গেলে তারপরে তুমি কিন্তু সহজেই নিজের ভাষায় লিখে ফেলতে পারবে, মুখস্থ করার দরকার নেই। আমি যেগুলি বললাম ওইগুলি বইয়ের সাথে আজ কি যে মিলাবে, তাহলে দেখবে যে তোমার ক্লিয়ার হচ্ছে। তো অবশ্যই তোমাকে চিত্র আঁকা কনফার্ম করতে হবে। চিত্র আঁকতে পারলে না, মুখে তুমি হলো ওই লিটারেচার সব লিখে দিলে, তাহলে কিন্তু কোনো ভ্যালু নাই। ভ্যালু একটা আছে কি, বিগ জিরো। বিগ জিরো নাম্বার দেওয়া হয় না সচরাচর, সচরাচর দেওয়া হয় না। অনেক সময় আমরা কি করি, ছেলেটা বা মেয়েটা লেখছে একটু দিই 2 মার্ক, 10-এর মধ্যে 2 মার্ক দিলে তোমার কি ফায়দা? অথচ খালি চিত্রটা এঁকে যদি সামান্য কিছু যদি বর্ণনা লিখতে পারো, তাতেও কিন্তু তোমার অনেক বেশি মার্ক দিতে পারবে। সেজন্য চিত্র আঁকা শিখতে হবে, এবং যেটা এঁকে দিলাম এইটাই শিখতে হবে, অন্য কোনো রকম আঁকবা না। বইতে আছে বহু, যেটা তোমরা যে বইটা ফলো করো সেই বইটা দেখবে, ওই বইটাতে আছে। আমরা আরেকটাতে চলে যাই, সহজ, আরেকটা সহজে চলে যাই, কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি, স্টার ডেল্টা, স্টার ডেল্টা স্টার্টার। এটাও কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন রোটর চালু করার মতো একটা স্টার্টার। তাহলে সেক্ষেত্রে দেখো, স্টার ডেল্টা স্টার্টারের যে চিত্র, এটা কিন্তু কোনো কোনো বই অনেক জটিল আছে, অত জটিল নয়। তোমাদের হাতে যে বইগুলি আছে সেই বইগুলির ভিতরে কিন্তু সহজ করে দেওয়া আছে। আমার ওই সহজই দরকার, আমি মূল নীতিটা জাস্ট বোঝাতে পারলেই হবে। তো এই ক্ষেত্রে আমরা মোটর পড়ছি কয় ফেজ, 3 ফেজ ইন্ডাকশন মোটর, স্কুইরেল কেজ, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমি এটার মূলনীতি দেখি। কিসের? স্টার ডেল্টা স্টার্টার। এই যে অটো ট্রান্সফরমার স্টার্টার লেখা আছে, ওই জায়গায় কি লিখবো, স্টার ডেল্টা ট্রান্সফরমার কথা লেখা আছে, তো ট্রান্সফরমার থাকবে স্টার ডেল্টা স্টার্টার। আবার শুরু থেকে বলতে চেষ্টা করি। তাহলে এখানে সাপ্লাই লাগবে 3 ফেজ, ওই যে 3 ফেজ সাপ্লাইটা উপরে দেওয়া আছে, ওই 3টা দাগ দিলে হয়ে যাচ্ছে 3 ফেজ সাপ্লাই। তো এখন আমি স্টেটর এবং রোটর, এই স্টারে কিরকম আছে হবে, ডেল্টা কেমন হবে, বা রোটরটা কিভাবে ঘুরবে, সেই চিত্রটা আঁকলেই তোমরা সহজেই বুঝতে পারবে। এখানে যে দাগ আছে, এই দাগটা বেশি আছে। এখন আমি এখানে চলে যাই, তুমি এখানে একটা থাকলো, তারপরে এই আর একটা কন্টাক্ট, এই আর একটা কন্টাক্ট। তো কন্টাক্ট তো লাগবে। আর 3 ফেজে যে সুইচ ব্যবহার করা হয়, সে সুইচের নাম কি, TPST, ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। তো ট্রিপল পোল সিঙ্গেল থ্রো আমরা কিভাবে আঁকবো, আবার 3 গুণলা দিলাম, যে এই কন্টাক্ট, এই কন্টাক্ট, এই কন্টাক্ট, এটা কিন্তু আবার কি করা থাকে, বাঁধা থাকবে। এটা বাঁধা থাকবে, তাই তো? বাঁধা থাকলে তাহলে এটা টিপিএসটি লিখে দিলাম, টিপিএসটি, ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। কেমন এই সুইচটা না? তো সুইচ থাকলো, সুইচ থাকলে এই হলো তোমার এই কন্ট্রাক্টর 3টা টেনে নিয়ে যাওয়া হলো, হলে এই যে হলো 1 2 3, 3টা হলো। স্টার্টারের কয়েল থাকবে কয়টা 3 ফেজে? স্টার্টার মানে আমার স্টেটরের কয়েল কয়টা থাকবে 3 ফেজে? 3টা থাকবে। সে 3টা কয়েল একটু পাশেই এঁকে নিই, একটু ছোট করে আঁকি।
এটা একটা কয়েল, তাই তো? তারপরে এটা একটা কয়েল, তারপরে এটা একটা তিনটা কয়েলের 6টা মাথা, তার এক মাথা যুক্ত থাকবে ফেজের সাথে, তাহলে সে ফেজের সাথে যুক্ত থাকবে। তাহলে এই মাথাটা নিয়ে গেলাম, এর সাথে যুক্ত করে দিলাম। তাহলে পরের মাথা কোনটা, দ্বিতীয় মাথা কোনটা? এইটা, এটা না কেন, এটা না, এটা আমি এই যে কাটার বিপরীত দিকে হিসাব করে রোটেশনটা ঠিক রাখবো মনে রাখার ক্ষেত্রে। তাহলে এটা আমি সমস্যার মধ্যে পড়লাম, এদিক দিয়ে ঘুরে দেওয়া যায়, কিন্তু আমার দিকে শর্ট করে আঁকা আছে, তো একটু বাড়িয়ে দিই। তাহলে বইয়ে যেভাবে আছে সেভাবে হবে, যদিও এটা জরুরি না। তাহলে এটা নিয়ে কোথায় লাগাবো, এটা নিয়ে কিন্তু পরেরটার সাথে লাগাবো, তাই তো? আর বাকি থাকলো কোনটা? এইটা বা কাছেরটা বাকি থাকলো, এর সাথে এই সংখ্যাগুলো হয়ে গেল। আর 3 মাথা কিন্তু খালি, আর 3 মাথা খালি। তো 3 মাথা কি করব? 3 মাথা আমরা আরেকটা ট্রিপল পোল সুইচ ব্যবহার করব। নিচে ট্রিপল পোল, এই যে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, তুমি এটা নিয়ে আসো, এর সাথে লাগাই দাও। তারপরে এটা নিয়ে আসো, এর সাথে লাগাই দাও। তারপর কি করো, এটা নিয়ে আসো, এর সাথে লাগাই দাও। বুঝলে তো? এবার এসএসের নাম কি? টিপিএসটি, ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। এখানে আমি স্টার করার জন্য অসমান দূরত্ব হয়ে গেছে, প্রবলেম হচ্ছে। এই যে এখানে যদি লাগাই, এখানে কি মাথা এক জায়গায় হয়ে যাচ্ছে না, তাহলে তখন স্টার হবে। তাহলে সেজন্য এই দিকটাকে বলা হয় স্টার, আর এই দিকটাতে কিন্তু ডেল্টা তৈরি হবে, সেটা আমি দেখাবো। এই দিকটা ডেল্টা। তাহলে চালু করার জন্য স্টারে সংযুক্ত হয়, কারণ কি স্টারে 3 ভাগের 1 ভাগ কারেন্ট প্রবাহিত হয়। 3 ভাগের 1 ভাগ কারেন্ট প্রবাহিত হয়। ভোল্টেজ কতটুকু যায়? ভোল্টেজ কিন্তু স্টারের ক্ষেত্রে আমরা বলছি ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ ভাগ √3। সব মিলে দিলে আমরা দেখি যে 1/3 কারেন্ট প্রবাহিত হয়, কারণ পাওয়ার 1/3 যায়, ফলে 1/3 কারেন্ট প্রবাহিত হয়। কতটুকু? 3 ভাগের 1 ভাগ কারেন্ট প্রবাহিত হয় স্টারে। তো 3 ভাগের 1 ভাগ কারেন্টে ওই কয়েলকে, স্টেটরের যে কয়েল, সেই কয়েলকে পুড়াতে পারে না, তাই তো? সেই পরিমাণ কারেন্টে কিন্তু পুড়ে না। সেই কারণের জন্য প্রথমে আমরা চালু করবো স্টারে। কিসে চালু করবো? স্টারে। তাহলে কম সাপ্লাই লাগবে, কম কারেন্ট যাবে, ফলে ওই ক্ষেত্রে যে স্টার্টিং ফ্লাক্স যেটা উৎপন্ন হবে, এই ফ্লাক্স উৎপন্ন করতে বা যে টর্ক, স্টার্টিং টর্ক উৎপন্ন হবে, এই স্টার্টিং টর্ক উৎপন্ন করতে যে কারেন্ট লাগবে, সেই কারেন্ট মোটরের স্টেটরকে পুড়াবে না, মানে সেই রকম হাই হয়ে যাবে না, 3 ভাগের 1 ভাগ হবে। তো ফলে আমরা প্রথম কি করব, কোন লোড চালু করতে গেলে কি করতে হয়? আগে সাপ্লাই দিলাম, সাপ্লাই দিয়ে তারপরে এখন আমি কি করব, এখন সংযোগ দিয়ে দেব, স্টারে সংযোগ পেয়ে গেল, পেয়ে সে তখন স্টার্ট হলো, এটা হলো স্টার্ট পজিশন, অর্থাৎ স্টারের সময় স্টার্ট আর ডেল্টার সময় হলো রান।
এবার তুমি কি করবে, এবার তুমি অবজার্ভ করতে থাকবে যে আমার এই 3 ফেজ ইন্ডাকশন মোটরটি ফুল স্পিডের কাছাকাছি এসেছে কিনা, 70 to 80% স্পিডে আসলেই হবে। আসছে কিনা বুঝবো কি করে? এখানে তো তোমার হলো অটো ট্রান্সফরমার নাই যে কত পার্সেন্ট দিলে তুমি মাপতে পারছো। এখানে ওই রকম মাপতে গেলে মাপা যাবে, টেকোমিটার দিয়ে স্পিড মাপা যাবে, অত ঝামেলার দরকার নেই। তুমি স্টারে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, করলে দেখবা যে মোটর ফুললি রান করলে যেরকম স্মুথলি রান করে, অত ঘট ঘট ঝকঝক শব্দ নাই, শাঁসা করে যেভাবে চলে ওইভাবে উইদাউট সাউন্ডে যদি স্মুথলি চলে তাহলে বুঝবা যে মোটর এখন ফুল স্পিডের কাছাকাছি অবস্থানে আছে। ঠিক আছে, অর্থাৎ আমি স্টারে যে সংযোগ দিয়েছি সেই স্টারের সংযোগ পেয়ে যে স্পিডে ওঠার কথা সেই স্পিডে উঠে গেছে। তখন কি করবে, তখন এই যে আমার এই যে এই ট্রিপল এই টিপিএসটি সুইচটা আছে না, সুইচটাকে আমি ঘুরাইয়া এইদিকে দিয়ে দিই, তখন এটা কাট, তখন ডেল্টা চলে যাবে। ডেল্টা কিভাবে যাবে তাহলে হিসাব করে দেখি। এটা এক মাথা তো এখানে, এটার এক মাথা এখানে, এটার এক মাথা এখানে, তাহলে এক মাথা এখানে, এক মাথা এখানে, এক মাথা এখানে। এটা এরকম হলো, এখানে থেকে এখানে একটা সাপ্লাই, এখানে একটা সাপ্লাই, এখানে একটা সাপ্লাই। এই যে দেখো এখান দিয়ে একসাথে হয়ে গেছে, এখন তো দুইটা হয়ে গেছে, ফলে বোঝা কষ্ট হচ্ছে। বইটা মিলে দেখো, এটা যখন এর সাথে যুক্ত হয়েছে তখন তো এই অংশ নাই, এই অংশ নাই, তখন হ্যাঁ তখন হ্যাঁ এটা কানেক্টেড, এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তখন এর সাথে সংযুক্ত হচ্ছে। এর সাথে সংযুক্ত হলে যে এটা 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 এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট মিলে তো ডেল্টা হয়ে গেছে। ডেল্টা হলে ডেল্টা এই সুইচটা কি অন করা থাকবে, উপরেটা অন করা থাকবে, উপরেটা তার হাত দেওয়া নাই। এবার ডেল্টা চলে গেল, ডেল্টা চলে গেলে সে এখন যেহেতু রানিং কন্ডিশনে চলে আসছে, তাহলে এখন সে রুট 3 গুণ ভোল্টেজ বেশি পাবে, বেশি পেলে সে তখন ফুল ফোর্সে চলতে থাকবে, ফুল স্পিডে চলতে থাকবে। অর্থাৎ যদি আমার 3000 আরপিএম 1500 আরপিএম যদি মোটর হয়, ঠিক 1500 আরপিএম এ চলবে। আগে তার 70% হয়তো স্পিড উঠছিল, এখন 70 থেকে 100% চলে যাবে, এবং এভাবে তাকে চলতে দিলে আর কোনো সমস্যা নাই। তো যদি সেই স্ট্যান্ড স্টিলে থাকে তখন তার নিজস্ব ওজন আছে, আবার তার মধ্যে কোনো ব্যাক ইএমএফ নাই, ফলে বেশি পরিমাণ কারেন্ট দিয়ে পুড়াই ফেলবে। সেই কারণের জন্য আমরা স্টার্টার ব্যবহার করে মোটরকে স্টার্ট দিই। এটা হলো মূল থিম ছিল। দুইটা জিনিস নাই, একটা হলো তার ঘূর্ণন গতি নাই, 2 নম্বর হলো তার কোনো ব্যাক ইএমএফ নাই। ব্যাক ইএমএফ অতিরিক্ত ভোল্টেজকে প্রোটেক্ট করে, অতিরিক্ত কারেন্টকে সে কমিয়ে দেয়, কিন্তু এই ক্ষেত্রে তো সেই ব্যাক ইএমএফ তৈরি হয়নি। যতক্ষণ কোনো মোটর ঘূর্ণন না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাক ইএমএফ তৈরি হবে না। তা ফুল স্পিডে যখন চলে আসলো তখন তার মধ্যে ব্যাক ইএমএফ তৈরি হলো, সেই সাথে সাথে তার রোটেশনও আছে, ফলে এখন আমি যদি ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে সে অত পরিমাণ ভোল্টেজ গ্রহণ করবে না। ব্যাক ইএমএফ এর কারণে আসলে অ্যাক্টিং ভোল্টেজ কম হয়, মানে অ্যাপ্লাইড ভোল্টেজটা যা থাকে তার থেকে, টার্মিনাল ভোল্টেজ থেকে ওই যে ভেতরে যে ব্যাক ইএমএফ সেটা মাইনাস হয়ে তারপরে কয়েলে আসে, তাহলে ওখানে আলটিমেটলি কিন্তু কম ভোল্টেজ পাচ্ছে, কিন্তু স্পিডের বেলায় সে 100% স্পিডে চলতে থাকবে। তাহলে আমার এই ক্ষেত্রে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটা আমি চালু করলাম সেটা কোন ধরনের? 3 ফেজ স্টার ডেল্টা স্টার্টার। স্টার আগে বলছি কেন, আগে স্টারে সাপ্লাই দেব, তারপরে ঘুরিয়ে ডেল্টায় নিয়ে যাব, সেজন্য স্টার ডেল্টা বলছি। তাহলে তখন মোটরের যে রিস্ক ছিল পুড়ে যাওয়ার সেটা পুড়বে না, এবং খুবই সুন্দরভাবে এটা চলতে পারবে। এই কাজটা আগে সম্পূর্ণই ম্যানুয়ালি করা হতো। তোমরা তো আরো যখন ছোট ছিলে তখন যে রাইস মিল, গ্রামে গঞ্জে যে রাইস মিল ছিল, আগে নিচের দিকে একটা সুইচ, আতল মতো সুইচ, এরকম বাক্স মতো চাপ দিয়ে নিচের দিকে কিছুক্ষণ ধরে রাখতে, তারপরে শব্দ যেই
ভালো মতো আসতো, নিঃশব্দ হয়ে যেত, তখন উঠায় উপরের দিকে দিয়ে দিল, মানে ডেল্টায় দিয়ে দিল, তখন চলতে থাকবে। এখন আর আমরা ওই ধরনের অত ম্যানুয়াল এখন আর ব্যবহার করি না, এখন ম্যাগনেটিক স্টার্টার ব্যবহার করি। ম্যাগনেটিক স্টার্টার দিয়ে প্রথমে চাপ মারলে কানেকশন দেওয়া থাকে, কিন্তু প্রথমে চাপ মারলে সেই স্টারে থাকবে, স্টারে থেকে ঘুরতে ঘুরতে যখন সে 70% রানিং কন্ডিশনের থেকে, স্টার্টিংয়ের থেকে 70% যখন হলো রেটেড যে আরপিএম তার, সেটা যখন উঠে যাবে তখন অটোমেটিক্যালি সে তখন চেঞ্জ হয়ে ডেল্টাতে চলে যাবে। তখন তোমাকে চাপ না, তোমার কাজ আর সুইচের না, তোমার কাজ হলো কানেকশন দেওয়ার। তাহলে তারপরে সে ঠিকঠাক মতো চলতে থাকবে, ঠিকঠাক বলতে 100% চলতে থাকবে। এখন তাহলে আমি ম্যাগনেটিক স্টার্টার ব্যবহার করি, এটা কিছুটা অটোমেটিক, অটোমেটিক মানে আমি একবার চালু করব, বাকিটা সার্কিটের সংযোগের কারণেই সে চলতে থাকবে, আর সমস্যা হবে না। তাহলে আজকে আমি যে কথাগুলি বললাম, যেগুলি আলোচনায় আনছি, সেটা হলো যে 3 ফেজ ইন্ডাকশন মোটর পরিচালনার মূলনীতি, বলছি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে ওই যে টর্ক, রানিং টর্ক, স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, এগুলির সংজ্ঞা বলেছি। আর কি বললাম, স্টার্ট দেওয়ার সময় 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট দেওয়ার সময় যে স্টার্টার প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয়, অর্থাৎ স্টার্টারের প্রয়োজনীয়তা কি, স্টার্টার ছাড়া চালু করলে কি অসুবিধা হয়, এইসব 6-7 রকমের কোশ্চেন অ্যারাইজ করা যায় এবং তার উত্তর একই, সেটা আলোচনা করেছি। এবং কি কি ধরনের স্টার্টার ব্যবহার করা হয় সেটা আলোচনা করেছি, এই নাম বলেছি। আর 2টা স্টার্টারকে মানে জোর দিয়ে পড়েছি, তার একটা হলো অটো ট্রান্সফরমার স্টার্টার, আর একটা হলো স্টার ডেল্টা স্টার্টার। এই 2টাই কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর চালু করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ফেজ উন্ড রোটর চালু করার জন্য কিন্তু, বা স্লিপ রিং মোটর চালু করার জন্য ওই যে রোটরের সাথে সিরিজের রেজিস্ট্যান্স যুক্ত করে করা হয়, সেটা কিন্তু আলোচনা করা হলো না। আশা করি তোমরা এগুলি দেখে নিবে এবং চেষ্টা করবে, এই আমি যতটুকু পড়াচ্ছি এইগুলোই হলো সাজেশন, তোমরা মাথার মধ্যে নিবে যে আমি যা যা পড়ালাম এর মধ্যে 80 to 90% কোশ্চেন তোমরা পাবে। তাহলে ফলে আলাদা করে সাজেশন চাওয়ার বা বলার দরকার নেই, আমি সাজেশন করাই পড়াচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় খুবই সীমিত। সেজন্য অনেকেই আমার কাছে বলছে যে স্যার আমাদের আলাদা করে সাজেশন দিবেন না, সাজেশন দেওয়ার প্রয়োজন হবে না, যা পড়াচ্ছি ওইগুলো পড়লেই আশা করি মানে ভালো হবে। গত দিনের ক্লাসে বেশ কিছু অঙ্ক করা হয়েছে, অঙ্কগুলি ভালো। আরেকটা অঙ্ক দরকার ছিল কিন্তু তা তুলনামূলকভাবে টাফ, সেজন্য আমি এখনো করিনি, সামনের দিনে যদি পারি তাহলে আমরা আবার ব্যাক করব। ধন্যবাদ সকলকে এই ক্লাস উপভোগ করার জন্য, এবং বারবার রিউইন্ড করে ভিডিওগুলি তোমরা দেখবে এবং তোমাদের এই প্রবলেমগুলি সলভ করবে, এবং 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে অংশটি পড়ানো হলো এটুকু তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।